অংশীদারিত্বের নতুন উচ্চতায় চীন বাংলাদেশ। বেইজিংয়ে সিয়াং তারেক রহমান বৈঠকে ১৩টি সমঝোতা স্মারক সই, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা। ২৮ জুন থেকে আবেদন। রাষ্ট্রপতির কাছে নতুন হাইকমিশনার ত্রিবেদীর পরিচয়পত্র পেশ। সরকারি বেসরকারি সেবা নিতে গিয়ে গত বছর ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন সর্বোচ্চ পাসপোর্ট অফিসে, জরিপ টিআইবি। লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় মা মেয়ে সহ ৪ জনকে কুপিয়ে পৈশাচিক হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত। ভেনিজুয়েলায় ২ দফা শক্তিশালী ভূমিকম্প, ১৬৪ জনের লাশ উদ্ধার, ১,০০০ ছাড়িয়েছে আহতের সংখ্যা। জাপানেও আঘাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রতি চীনের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে। বৃহস্পতিবার দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে একথা বলেন তিনি। বৈঠক শেষে চীন ও বাংলাদেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক ও ২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় গুরুত্ব পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তার সাথে ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এ সময় দুই প্রধানমন্ত্রী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়, আগামী দিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে ২টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ১৩টি সমঝোতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলোর রয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন, কিভাবে আমরা গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারি। জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে, বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি। বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। কনসেশনাল লোন, অর্থাৎ বাংলাদেশের যে ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কিভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে একটি এমইউ হয়েছে। আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক অ্যালাইনমেন্ট রিলেটেড ম্যান পাওয়ার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো নিয়ে যেমন আমাদের এমইউ হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে ও আগামী দিনে বাংলাদেশে চীনের বড় বিনিয়োগে ভূমিকা রাখবে বলে আশা করেন মাহদি আমিন। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল তৈরি করতে হয় এবং বন্দর ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন হয়, সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে, সেজন্য আমাদের আলোচনা হয়েছে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেল বা গ্রিন এনার্জির ক্ষেত্রে নতুন রাস্তাঘাট করার পাশাপাশি এগুলোতে যেমন গুরুত্ব আরোপ করা হচ্ছে, একই সাথে নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কিভাবে চীনের বিনিয়োগ বাড়াতে পারে, নিউ প্রজেক্ট করতে পারি, যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনের বড় ধরনের বিনিয়োগের আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই সফর ভূরাজনৈতিক এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীর আকন, বাংলা ভিশন, বেইজিং, চীন। দর্শক, এই মুহূর্তে চীনের বেইজিংয়ে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সার্বিক কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদিনই ব্যস্ত সময় পার করেছেন। বিকেল ৫টার দিকে তিনি ৪:৩০টার দিকে তিনি চায়নার গ্রেট হলে এসে পৌঁছান। তখন চীন সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়। চীনের প্রধানমন্ত্রী লি কুয়ান তাকে অভ্যর্থনা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে মিলিত হন এবং দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা
আলাপ আলোচনা করেন এবং আগামীতে বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন খাতে উন্নয়নের জন্য চীন সরকারের সহায়তা কামনা করেন। আ চীনের পক্ষ থেকেও আপনার তিস্তা ব্যারাজ নির্মাণের বিষয়ে আ আলোচনা হয়েছে তিস্তার পানি সম্পদ মন্ত্রী এবং চীন সরকারের সাথে। তো এর বৈঠকের পর ২ টি চুক্তি এবং ১৩ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি দুটির মধ্যে রয়েছে বাংলাদেশ-চায়না চুক্তির মধ্যে রয়েছে মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল চুক্তি। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে চীন-বাংলাদেশ মোংলা পোর্ট অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক চুক্তিটাই সই হয়েছে। কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল চুক্তি এই অঞ্চলে চীনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ কর্তৃক $২২০ মিলিয়ন বিনিয়োগে নতুন কারখানা স্থাপনের চুক্তি হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, আইটি, প্রযুক্তি খাত এবং এসব বিষয়েও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তো এই সমঝোতা স্মারক এবং চুক্তির ফলে বাংলাদেশে আ বিনিয়োগ আসবে, চীনা বিনিয়োগ আসবে এমনটাই বলছেন বিশ্লেষকরা। সরকারের তরফ থেকেও আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী এই সফরে যেই নতুন দিগন্তের সূচিত হয়েছে তা বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। চীনা বিনিয়োগ আ আ অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে আশ্বস্ত করেছেন চীনা ব্যবসায়ীদের যে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে ১৫ দিনের মধ্যে তারা বিনিয়োগের লাইসেন্স পেয়ে যাবেন এবং তাদের জন্য নিরাপদ বিনিয়োগের সব ধরনের ব্যবস্থা সরকার করবে। ১৮০ দিনের কর্মপরিকল্পনা সরকার নিয়েছে। এই কর্মপরিকল্পনার মধ্যে প্রশাসনিক সংস্কার করে বিনিয়োগের আরো সুবিধা বা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সব ধরনের কোনো ধরনের যাতে অসুবিধা না হয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা প্রধানমন্ত্রী আজকে চীনা ব্যবসায়ীদের সাথে যে বৈঠক করেছেন বিডার জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে আপনার সাথে আবারও যোগাযোগ করব। দর্শক, চীনের বেইজিং থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বেজিংয়ে চীনা ব্যবসায়ীদের সাথে এক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, কিছুদিনের মধ্যেই চীনা বিনিয়োগকারীদের সুবিধার জন্য দেশটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলা হবে। বেজিং থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। চীন সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে চীনের ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগের পথ সুগম করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. এ সময় চীনা বিনিয়োগ সহজ করতে বাংলাদেশে একাধিক শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল এবং চীনে বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানান সরকার প্রধান। We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সাথে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business. All these initiatives have one purpose: to ensure the investor and businesses can land in Bangladesh with greater ease, confidence, and clarity. বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
এদিকে হান্ডা চেরি মেগারিজ সহ বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো উইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতার বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বেইজিং, চীন। অবশেষে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দিয়েছেন। 28 জুন থেকে ট্যুরিস্ট ভিসায় আবেদন করা যাবে বলে জানান তিনি। একই সঙ্গে সীমিত পরিসরে চলমান থাকা মেডিকেল ভিসার পরিধিও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বৃহস্পতিবার দুপুরে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল ভারতীয় হাই কমিশনারকে গার্ড অফ অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এ সময় রাষ্ট্রপতি ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানিয়ে আশা করেন তার সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভিসা সেন্টারে বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন দীনেশ ত্রিবেদী। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এ সময় ট্যুরিস্ট ভিসা বন্ধের কারণের পাশাপাশি দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেন ভারতীয় হাই কমিশনার। কেন অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি, কেন কি যার বাড়িতে রুগী আছে ওরাই জানে যে কষ্ট কি হয়, সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমাদের সবাই মা বোন বাবা সবাই আছে, আমরা জানি যে রুগীর কি প্রবলেম হয়। 2024 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। 2025 সালে সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে 12,633 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। এর মধ্যে পাসপোর্ট সেবা পেতে বেশি আর এনজিও সহায়তা পেতে কম ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025 শীর্ষক সেমিনারে এসব তথ্য জানায় টিআইবি। এ সময় সেবা খাতে দুর্নীতি রোধে দুদককে নতুন করে পুনর্গঠন করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মেজবা রহমানের রিপোর্ট। সেবা খাতের দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি ও দায়িত্বে অবহেলা নিয়ে 11তম জরিপের ফলাফল প্রকাশের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুর্নীতি বলতে দুর্নীতি শব্দটা অনুষ্ঠানে টিআইবি জানায় গত 3 বছরে 1729 কোটি টাকার বেশি ঘুষ লেনদেন হয়েছে। তার ভুক্তভোগী দেশের সব মানুষ। টিআইবি গবেষণায় আরও উঠে আসে বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত, যা সাধারণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। 2023 সালের মতোই খানা জরিপ 2025-এ সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছেন পাসপোর্ট এবং বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে। তবে 2023-এর তুলনায় 2025-এ খানা প্রতি গড় ঘুষের পরিমাণ 9.8% কমেছে। 2025-এর জরিপে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি যথাক্রমে বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে দেখা গেছে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সেবা পুরোপুরি ডিজিটালাইজেশন করতে হবে যেন সেবা গ্রহীতার সাথে সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগের প্রয়োজন না হয়। পুরো এন্ড টু এন্ড ডিজিটালাইজেশনটা হয় নাই, বা শুরু থেকে শেষ পর্যন্ত সেবাটাকে আপনার আধুনিক কি বলে যে ডিজিটাল করা হয় নাই, যে কারণে একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়। সব খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানে ওয়ান স্টপ সার্ভিস চালু করার আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। 12,633 কোটি টাকা হচ্ছে যে
ঘুষ লেনদেন হয়েছে সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের 1.58%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তাদের উপরে নেতিবাচক বা গ্রামাঞ্চলে অবস্থান করে বসবাস করেন। পরে দুদককে নতুন করে পুনর্গঠন করে কাজে লাগাতে সরকারের সদিষ্টি কামনা করেন তিনি। যারা দুদককে অভিযোগ করেছেন তাদের হার কিন্তু খুবই নগণ্য, 0.6%। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। সরকার দলীয় সদস্যরা মনে করেন আগামী 50 বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। জুলাই চেতনা বিক্রয়ের জিনিস নয়, ধারণ করার জিনিস। এদিকে বিরোধী দলীয় সদস্যরা বলেন প্রস্তাবিত বাজেট কেবল গরিব মারার নয়, গরিব হয়রানির বাজেটও। পাশাপাশি সংস্কার করতে না পারলে জনগণের কাছ থেকে খালি হাতে ফিরতে হবে সরকারকে। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় এসব বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। আহমেদ সরারের রিপোর্ট। অর্থ বছরের বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় বাজেটের উপর সাধারণ আলোচনা। এতে সরকার দলীয় সদস্যরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি বাজেটের উপর বিরোধী দলের সদস্যদের বিভিন্ন অভিযোগের বিরোধিতা করে বক্তব্য রাখেন। ফাইনালি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, আওয়ামী লীগ 3টা জেনারেশনকে ইনজুর্ড করেছে। একটা হচ্ছে স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, পরে হাসিনার খেদাও আন্দোলন। এই 3টা জেনারেশন আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ ইনশাআল্লাহ। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না। অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন। কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন। কোন বাসায় থাকেন একটু লাইভ করলে জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে মাননীয় স্পিকার। এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট। আমি হয়তো অত মুখস্থ আপনাকে আয়াত বলতে পারবো না, তবে ছোটকালে একটা প্রার্থনা আমাকে শেখানো হয়েছিল, ওটা আপনাকে শুনিয়ে দিতে চাই। Lord, give me the serenity to accept the things I cannot change, the courage to change the things I can, and the wisdom to know the difference. Alhamdulillah, আমার অর্থমন্ত্রী knows the difference. He knows what changes need to be made and he knows what he cannot. সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি। এদিকে বিরোধী দলীয় সদস্যরা বাজেটের বিভিন্ন নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। বলেন বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না। এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে 0.2% অগ্রিম কর স্থাপন করার মধ্য দিয়ে। যে স্বাস্থ্যসেবায় যতটুকু ওনারা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল, এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল, সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার। পরে সংসদের অধিবেশন শনিবার পর্যন্ত মুলতবি করা হয়। দ্বিতীয় যে আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। হয়তো যাবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাজেট
পুরনো কাঠামো থেকে বের হয়ে নতুন করে শুরু করেছে সরকার। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু জানান, বিনোদনকে বড় ব্যবসায় পরিণত করতে কাজ করছে সরকার। ক্রিয়েটিভ ইকোনমি তৈরিতে দেশের কালচারাল ও হস্তশিল্প সহ ঐতিহাসিক স্থানে বিনিয়োগ করে কাজ করা শুরু করেছে বলেও জানান তিনি, যা আগামী জিডিপির বড় অংশ হবে বলে আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, আওয়ামী শাসন আমলে ক্যাপিটাল মার্কেট ও ব্যাংক খাতকে ধ্বংস করা হয়েছে। নতুন নীতির মাধ্যমে 2 বছরের মধ্যে ক্যাপিটাল মার্কেট সহ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের নিউ ইকোনমিক মডেল, আমাদের নিউ ফাইন্যান্সিং মডেল, আমাদের ডেভেলপমেন্ট মডেল, ডেভেলপমেন্ট সম্বন্ধে একটু বলতে হয়। আমরা উই ইনহেরিটেড 1300 প্রজেক্ট, 1300 ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর মধ্যে আপনারা বুঝতেছেন কোন ধরনের প্রজেক্ট এরা লাস্ট 2-15 বছর। এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি, ইটস অ্যানাদার লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড। এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি, সব বাদে দিতে পারছি না। 50-60% ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি বাদ দিয়ে কী হবে, না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি। সো উই আর এ বিগ প্রবলেম উইথ দ্যাট। তো আমরা এখানে এইটার জন্য আমি সবসময় বলছি আমাদের 2 বছরের কৌশল লাগবে, কারণ এগুলো সব আমাকে এক্সস্ট করতে হচ্ছে। আই হ্যাভ টু ক্লিন দ্য ব্যালেন্স শিট। লক্ষ্মীপুরের রায়পুরে মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে সন্দেহভাজন অভিযুক্ত নিহত হয়েছে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে সাইমা আক্তার, মেঝো মেয়ে ইকরা আক্তার ও ছোট মেয়ে শিফা আক্তার। স্থানীয়রা জানায়, স্বামীর মৃত্যুর পর নিহত শাহিনুর বেগম 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রামে ঘুরে ঘুরে হাঁড়ি পাতিল বিক্রি করে সন্তানদের লেখাপড়া চালাতেন। বড় মেয়ে সাইমা আক্তার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেঝো মেয়ে দ্বাদশ শ্রেণী এবং ছোট মেয়ে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সকালে তাদের কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয় অভিযুক্ত অন্তর মজুমদার। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিং এর এই চিলে কোঠায় ও ভাড়া থাকতো। ও একজন ফল বিক্রেতা, ফল বিক্রি করে। তো ও নাকি 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে। পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে। সে একটা বিল্ডিং এর মধ্যে আটকা পড়েছিল, তাকে সেক্ষেত্রে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাজার হাজার জনতা আশপাশ দিয়ে ঘিরে ফেলে এবং তাকে গণপিটুনি দেওয়ার পরে পুলিশ তারপরেও ওখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এখনো পর্যন্ত যেটা জানা গেছে, একই পরিবারের মা এবং 3 মেয়ে গুরুতর জখম হয়েছিল। ও 2 জন জায়গায় মারা গেছেন, মা এবং ছোট মেয়ে। আর বড় মেয়েটা হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। আন্তর্জাতিক, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা ও পূর্ব এশিয়ার দেশ জাপান। ভেনিজুয়েলায় প্রথমে 7.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার 39 সেকেন্ডের মাথায় 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত দেশটিতে 164 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 1000 ছাড়িয়েছে আহতের সংখ্যা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলেও আঘাত হেনেছে শক্তিশালী 7.2 মাত্রার ভূমিকম্প। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হঠাৎ তীব্র ঝাঁকুনি, চোখের সামনেই ধসে পড়তে শুরু করে ভেনিজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকুয়েটিয়া এয়ারপোর্টের একটি অংশ। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির ব্যস্ততম বিমানবন্দরের ওই অংশ। দৃশ্যটি পুরোটাই রেকর্ড হয়েছে ভূমিকম্পের সময় বিমানবন্দরে থাকা যাত্রী উইলমার আজওয়াজের ক্যামেরায়। সবকিছু কাঁপছে। মাইকুয়েটিয়া বিমানবন্দরের ভেতরের অবস্থাটা দেখুন। এখানকার অবস্থা আরও করুন। এই অংশটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ছাদের দিকে তাকান, সবকিছুই ভেঙে গেছে।
রাজধানী কারাকাসের একটি বাড়ির সামনের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে দেশটিতে সম্প্রতি আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা। হঠাৎই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি দুটি তীব্র ঝাঁকুনিতে দুলতে শুরু করে। পরিস্থিতির আকস্মিকতা বুঝে উঠতে না পেরে স্থানীয় বাসিন্দাদের এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায়। 1 মিনিটেরও কম সময়ে কারাকাস সহ আশেপাশের শহরগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আঘাত হানে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। কারাকাসের কাছে উৎপত্তি হলেও ভূমিকম্প দুটির তীব্রতায় কেঁপে ওঠে প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশও। ভূমিকম্প থেমে যাওয়ার পরও ভেনেজুয়েলা জুড়ে 20টি আফটার শক হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। আফটার শক আর সুনামির আশঙ্কার মধ্যেই ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। ভূমিকম্পের সময় কোনো রকমে ভবনের বাইরে বেরিয়ে আসতে পারা বাসিন্দারা জানান ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকে। আমরা কোনো মতে দরজা খুলে বাইরে বের হয়ে আসতে পেরেছি। ধ্বংসস্তূপের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে নিচে নেমেছি। ভবন সুপারিনটেন্ডেন্ট তার বাচ্চাকে নিয়ে অন্য প্রতিবেশীদের সাথে নিচে নেমে আসছিলেন। তখনই বিল্ডিংটি পুরোপুরি ধসে পড়ে। এর আগে আমি শুধু একটা পরিবারকেই দেখেছিলাম বেরিয়ে আসতে পেরেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর ভেনেজুয়েলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশগুলো। ভেনেজুয়েলাকে সাহায্য করতে সরকারি সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভেনেজুয়েলার ভূমিকম্পের রেশ কাটার আগেই 7.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য এশিয়ার দেশ জাপানের উত্তরাঞ্চল। তবে দেশটিতে তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুনামির আশঙ্কা না থাকলেও দুর্যোগ পূর্ববর্তী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জাপান সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বড় পর্দায় ব্রাজিলের জয় দেখেছে রাজধানী ঢাকার ভক্ত সমর্থকরা। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ব্রাজিল সমর্থকদের আনন্দ উৎসব। ঢাকার বিভিন্ন পয়েন্টে বড় পর্দার সামনে ভিড় করা দর্শকদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। ইনজুরি কাটিয়ে নেইমারের মাঠে নামার দৃশ্য ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করে। ম্যাচ শেষে আনন্দ মিছিল করে প্রিয় দলের জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন ব্রাজিল সমর্থকরা। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্রে চলছে ফুটবল মহাযজ্ঞ। উত্তাপেশে লাগছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে গভীর রাতে হাজির হাজারো ভক্ত সমর্থক জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ম্যাচের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের গোল। আনন্দে উত্তাল হলুদ সমর্থকরা। প্রথমার্ধের এক্সট্রা টাইমে আবারও ব্রাজিলিয়ান তারকার গোল। এবার স্বস্তির ঢেউ। বিরতির পর পাল্টা আক্রমণে স্কটল্যান্ডের। বড় পর্দার সামনে ব্রাজিল সমর্থকদের আনন্দ উৎসবে কিছুটা ভাটা, চোখে মুখে দুশ্চিন্তা। তবে গোলরক্ষক অ্যালিসন বেকারের দুর্দান্ত কিছু সেভে স্বস্তির ঢেউ। 60 মিনিটে ব্রাজিলের আবারও গোল। ম্যাথিউস কুনহার 2 ম্যাচে তৃতীয় গোল। আনন্দ আর স্বস্তিতে ফের মুখে হাসি। মুখর টিএসসি চত্বর। সবাই বলো সামনে থেকে। খুব সুন্দর অনুভূতি। এরকম অনুভূতি বিগত ম্যাচে হয়নি, যদিও আমরা একটু টেনশনে ছিলাম, বাট ব্রাজিলের যে ছন্দটা যতটুকু আমরা আশা করেছিলাম আমরা ফুলফিল। নেইমারকে মাঠে দেখছি, আমাদের অনেক ভালো লাগছে। মাইন্ড ব্লোয়িং বলতে গেলে 70 মিনিটের পরে নেইমার নামার পরে যে ক্রেজ, এটা মাইন্ড ব্লোয়িং, এটা ভাষায় বলার মতো না। 981 দিন পরে নেইমার নেমেছে মাঠে। আশা করি আমরা এখন মনে হচ্ছে মিশন হেক্সা, আমরা আমাদের আসল রূপে ফিরে এসেছি। আবার দ্বিতীয়বারের মতো যে ব্রাজিল এরকম ভাবে জিতবে, মানে খুব ভালো লাগছে। ম্যাচ শেষে জয়ের আনন্দে ব্রাজিল সমর্থকরা ছোটেন বিজয় মিছিলে। বাদ্যযন্ত্রের তালে তালে
পতাকার ঢেউয়ে তারা জানান দেন প্রিয় দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। হেক্সামিশনে বিশ্বকাপে ব্রাজিলের আরেকটি জয়। ভেনি কুনহাদের আলো ছড়ানোর দিনে নেইমারও মুগ্ধ করেছেন ব্রাজিলিয়ানদের। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেললেন নেইমার। হলুদের উৎসবে সাম্বা নৃত্য সেলেসাওদের। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন মানিক মাহমুদ। ম্যাচ শুরুর আগে ফ্লাশিং মিডর ফ্যান জোনে আনন্দের উৎসব দর্শকদের। যারা টিকিট কিনতে পারেননি, মাঠে গিয়ে খেলা দেখারও সুযোগ নেই, ফ্যান জোনই তাদের জন্য স্টেডিয়ামের গ্যালারি। ব্রাজিল হাইতির হলুদ লালে রঙিন ফ্লাশিং মিডো। আগের ম্যাচে মরক্কোর সাথে ড্র করায় সি গ্রুপ থেকে শেষ 32-এ খেলার লক্ষ্যে হাইতির বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ সেলেসাওদের জন্য। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সো আজকে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই ব্রাজিলের খেলা দেখতে আসছে। So I think we're going to do good. They still have a good team even without Neymar. I think Morocco was a really strong team. I think with the new lineup that they got, their defense is definitely better this round. And I have a feeling that they learned from the last round with Morocco. Morocco was a good team. They played really good. And I have a feeling that they're going to lock in this time. আমি বাংলাদেশ থেকে আসছি এখানে ওয়ার্ল্ড কাপের যে ফিভারটা সেটা এনজয় করতে। হাইতিয়ানরাও দেখেছিলেন অঘটনের স্বপ্ন। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে বিশ্বকাপের ম্যাচ দেখতে ব্রাজিল হাইতির দর্শকরা উপস্থিত হয়েছেন এই ফ্যান জোনে। তারা নিজেদের মতো করে আনন্দ উদযাপন করছেন, কেউ জার্সি পড়েছেন, কেউ বা পতাকা নিয়ে নিজের দলকে সমর্থন জানাচ্ছেন। তবে ফ্লাশিং মিডোর উৎসবের রং মলিন হয়নি। 3-0-তে ম্যাচ জিতে নেয় সেলেসাওরা। কুনহা, ভিনিসিয়াস জুনিয়রে মুগ্ধ দর্শকরা। ব্রাজিল বেশ ভালো খেলছে, কিন্তু আমরা আরেকটু ভালো আশা করছিলাম। ভালো হয়েছে খেলা, আমি আশা করছিলাম at least 5টা গোল হবে। Today's match, I believe Vini Jr. did like a great job. You know, I still do not understand why Neymar is not playing. পরিবার নিয়ে ফ্যান জোনে এসেছিলেন বাংলাদেশের দর্শকরা, উপভোগ করেছেন ম্যাচ। ব্রাজিলের পারফরমেন্স নিয়ে এই ম্যাচেও বিতর্ক আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের। ব্রাজিল বড় দল 5 বার আমরা ওয়ার্ল্ড কাপ নিছি, এইবারও আশা আছে নেওয়ার, ইনশাআল্লাহ এবারও আমরা কাপ নিব। 5 বার নিছে দাদার আমলে, এখন নিচ্ছে, গতবার নিচ্ছে আর্জেন্টিনা, এবার আবার নিবে, দেখা যাক কি হয়। আমরা এমন এক দলের সাপোর্ট করি যে দলের অলরেডি 5টা কাপ আছে, তো আমরা চাই না অন্য দলের সাথে চক্র করে আমাদেরকে বড় করতে। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে মাদক নির্মূলে কঠোর আইন করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার মতে দেশে বিদ্যমান আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রগুলোর সশস্ত্র গোষ্ঠী রয়েছে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলের পর্যাপ্ত অস্ত্র ও সক্ষমতা নেই। এ কারণে সংস্থাটির সক্ষমতা বাড়াতে সরকার এই কাজ করছে। মন্ত্রী আরও জানান, দেশে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক ব্যবহারের সঙ্গে যুক্ত, যা উদ্বেগজনক। এই সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস সামনে রেখে 15টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। মন্ত্রী জানান, 1483 কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে, তবে চিকিৎসা সুবিধা এখনো পর্যাপ্ত নয়। তাই বেসরকারি খাতকে সম্পৃক্ত করে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। যুক্তরাজ্যে পাচার করা অর্থ ও সম্পদ চিহ্নিত করে তা পুনরুদ্ধারে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ সহযোগিতা চান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুদেশের মধ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা ও অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। হাই কমিশনার জানান, আগামী 7 ও 8 জুলাই লন্ডনে বাংলাদেশ যুক্তরাজ্য জয়েন্ট গ্রুপের সভায় 2টি চুক্তি সই হবে। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে আবারও সহিংসতা, প্রতিহিংসা সংস্কৃতি ফিরছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। গাইবান্ধায় হামলায় আহত ছাত্র শিবির কর্মী সালাউদ্দিনকে দেখতে ইবনে সিনা হাসপাতালে গিয়ে এ অভিযোগ করেন তিনি। ডক্টর শফিকুর রহমানের অভিযোগ, নির্বাচনের পর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টায় জামাতের 5 কর্মীকে হত্যা করা হয়েছে। সরকারি দলের কিছু সিনিয়র নেতার উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিক সহিংসতাকে উৎসাহিত করছে। বর্তমানে আবারও ফ্যাসিবাদী শাসনের উপাদানগুলো দৃশ্যমান মন্তব্য করে তিনি বলেন, এ পরিস্থিতি চললে আরেকটি গণ অভ্যুত্থান
অনিবার্য হয়ে উঠতে পারে। এ সময় গাইবান্ধার ঘটনার আসামিদের গ্রেফতার সহ দ্রুত বিচার দাবি করেন ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অসহিষ্ণু হয়ে খুন করে, গুম করে, অত্যাচার করে, সন্ত্রাস করে কোনোদিন কোনো আদর্শকে নির্মূল করা যাবে না। আমরা মনে করি সরকারি দলের কিছু সিনিয়র নেতাদের দায়িত্বহীন কথাবার্তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন, এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায়। মুদি দোকান সহ নিম্ন আয়ের মানুষের ব্যবসাকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জনগণের ক্ষতি হয় এমন কোনো নীতি গ্রহণ করবে না বিএনপি। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। সংবর্ধনা দেওয়া হয়েছে। মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনাটা ঠিক হবে না। এক্ষেত্রে সরকার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবেন। ছোটোখাটো মুদির দোকান, যে মুদির দোকান কয় পয়সাই বা আয় হয়, কোনো রকম মানে পথের ধারে, হাটের ধারে, ঘাটের ধারে একটা ছোট মুদির দোকান করে আপনার মুড়ি মুড়কি বিক্রি করেন, তাদের করের আওতায় নিয়ে আসাটা এটা মনে হয় উচিত হবে না। যাই হোক, আজকের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে আমরা এটাই বলবো, আমি আবারও, যে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত করার সরকার এবং জনগণের কাছে জবাবদিহি করার সরকার। তো সুতরাং জনগণ কি ভাবছে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এটা ভাগ করে নেবে বর্তমান সরকার। গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশে হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গে আরও 945 শিশু আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় দেশে হামের উপসর্গে আরও 9 শিশুর মৃত্যুতে এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট 605 শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও 93 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 698 শিশু মারা গেছে। এছাড়া 24 ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 52 শিশু। আর হামের উপসর্গে থাকা রোগীর সংখ্যা 893। এ সময় 860 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 906 শিশু। আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, যে কোনো পরীক্ষা সম্পন্ন হবার 2 মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। 2 বছরের কোর্স 2 বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকতে পারবে না বলেও জানান মন্ত্রী। এছাড়াও সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি প্রযুক্তি নির্ভর ক্লাসরুমে ক্লাস সম্পন্ন করবেন শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষ্যে সরকার কাজ করছে। মহামান্য আদালতও এই শিক্ষা ব্যবস্থা যেন আমরা সক্রিয় ভূমিকা রাখতে পারি সেই সহযোগিতা করছেন এবং আপনারা মিডিয়ারাও সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা করা দরকার সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন। তিনি প্রাথমিক স্কুল হতে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে তিনি নিজে এই বিষয়গুলো নজরদারি করছেন এবং আপনারা ব্যাপক পরিবর্তন ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। ইনশাল্লাহ আরও দেখবেন। নবপ্রজন্ম এই শিক্ষার্থীদের কোনো সময় আমরা নষ্ট হতে দেব না। এটা আমরা সিনক্রোনাইজ করে নিচ্ছি। যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও জানতে হবে, ভালোবাসতে হবে। ময়মনসিংহ আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে বাংলা কিউআর পেমেন্ট সেবা। একই সঙ্গে সকল ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ট্রান্সফার মানি করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। এখন থেকে নগদ গ্রাহকেরা দেশের যে কোনো দোকান, শপিং মল কিংবা বাজারে প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করেই সরাসরি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সকালে বাংলা কিউআর উদ্বোধন উপলক্ষে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে বর্ণাঢ্য র্যালি সহ এক মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সর্বপ্রথম একমাত্র আন্তর্জাতিক মানের E0 সার্টিফাইড বোর্ড উন্মোচন করেছে টিকে গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান সুপার ফর্মিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেড। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফর্মোলোডিহাইড নির্গমকে E0, E1 এবং E2 এই তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। এর মধ্যে E0 1:2 হল সর্বোচ্চ এবং সবচেয়ে কঠোর মান, যেখানে নির্গমন মাত্রা প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি এবং মানব স্বাস্থ্যের জন্য সর্বাধিক নিরাপদ। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টিকে গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার। উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজুর রহমান, দেশ বরেণ্য আর্কিটেক্ট গাজী গোলাম নাসির, স্থপতি ও অধ্যাপক আবু সাইদ এম আহমেদ, বিজনেস ডিরেক্টর মোহাম্মদ শফিউল আতহার, মোহাম্মদ মোফাচ্ছেল হক, হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। অংশীদারিত্বের নতুন উচ্চতায় চীন বাংলাদেশ। বেইজিংয়ে থিয়াং তারেক রহমান বৈঠকে 13টি সমঝোতা স্মারক সই, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা। 28 জুন থেকে আবেদন। রাষ্ট্রপতির কাছে নতুন হাই কমিশনার ত্রিবেদীর পরিচয়পত্র পেশ। সরকারি বেসরকারি সেবা নিতে গিয়ে গত বছর 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন সর্বোচ্চ পাসপোর্ট অফিসে, জরিপ টিআইবি। লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় মা মেয়ে সহ 4 জনকে কুপিয়ে পৈশাচিক হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত। ভেনেজুয়েলায় 2 দফা শক্তিশালী ভূমিকম্প, 164 জনের লাশ উদ্ধার, 1000 ছাড়িয়েছে আহতের সংখ্যা, জাপানেও আঘাত। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।